যার পদচারণা আজকে ফরিদপুর জেলার মধ্য দিয়ে শুরু হচ্ছে। আমরা তার মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জনতা ঐক্য ফরিদপুর জেলা শাখার পথসভায় উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের স্লোগান জনতাই শক্তি, ঐক্যই মুক্তি। জনতাই শক্তি, ঐক্যই মুক্তি। জনতাকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই। সেটা কিভাবে? যদি আমরা সবাই ঐক্য করি, এক থাকি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। এজন্যই আমাদের দলের স্লোগান জনতাই শক্তি, ঐক্যই মুক্তি। আপনারা জানেন আমাদের দল নতুন, আমরা শুরু করেছি কেবল। আমি দীর্ঘ 8 বছর একটি শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা করেছি, যেটা আমাদের সেলস অ্যাসোসিয়েশনের। তার মাধ্যমে সারা বাংলাদেশে আমি প্রতিটা জেলায় 80% জেলায় আমি গিয়েছি। ফরিদপুরে আমার আসা হয়নি। তো আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে আপনাদের কাছে আসতে পেরেছি। এজন্য মহান আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করতেছি। তো আপনারা জানেন আমরা বিভিন্ন সভায়, জনসভায় অনেক জ্বালাময়ী বক্তব্য দেই। আজকে সেই জ্বালাময়ী বক্তব্য দিব না। আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের সাথে কথা বলবো আমরা কি বলতে চাই, কি করতে চাই, কেন আপনারা আমাদের এই ক্ষুদ্র দলে আসবেন, কেন আপনারা আমাদের সাপোর্ট করবেন, কেন আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আমাদেরকে ভোট দিবেন। আমাদের দল মনে করে অন্যের দোষ গলা উঁচু করে না বলে আমি কি করলাম, আমি কি ভালো কাজ করলাম সেটা বলতে চায়। অন্যের দোষ বলে কারো কাছে বড় হতে চাই না। আমরা কি করতে চাই সেটা আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন বাংলাদেশে আর কিছু হোক বা না হোক, দুর্নীতিবাজ আর চাঁদাবাজ এটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এটা কমতেছে না, শুধু তৈরি হচ্ছে। বড় বড় রাজনৈতিক লিডাররা, রাজনৈতিক নেতারা শুধু টকশোতে আর জনসভায় বলেই যাচ্ছে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। কিন্তু একজন নেতাও বলতে চায় না, একজন নেতাও বলে না কোন পথে বাংলাদেশ আগালে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত হবে। আমরা বাংলাদেশকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ বলতে চাই না। আমরা বলতে চাই বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত কিভাবে হবে, দুর্নীতিবাজ মুক্ত কিভাবে হবে সেটা বলতে চাই। আমরা একটা সমস্যা নিয়ে বড় গলায় সেটাকে প্রচার করতে চাই না, সেই সমস্যার সমাধান করতে চাই। সেজন্য বাংলাদেশ জনতা ঐক্য 9টি দফা দিয়েছে। এই 9টি দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই ভালো থাকবে। আমি নাজমুল হোসেন ভাইকে বলেছিলাম আমরা যেখানেই যাব কোথাও কোনো প্রোগ্রামে স্টেজ থাকবে না, আমরা সবাই সমান। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আমরা সবাই সমান। আমরা ঘরে স্টেজে বলবো, সামনে বসে থাকবে, এই বিভাজন আমরা চাই না। আমরা চাই সবাই সমান, সবার অধিকার থাকবে সমান। আমি কৃষকের সন্তান, আমি শ্রমিক, আমি না খেয়েছিলাম, আমি না খেয়ে থাকার যন্ত্রণা বুঝি। ওই আমেরিকায় বসে এসির ভিতরে বসে টকশো করবে, সে কোনোদিন না খেয়ে থাকার যন্ত্রণা বুঝে না, সে কোনোদিন কৃষকের যন্ত্রণা বুঝে নাই। একটা ধান ফলাইতে কত পরিশ্রম করতে হবে একজন কৃষক জানে, একজন শ্রমিক জানে পরিশ্রম, তার গায়ের ঘাম, ঘামের কষ্ট। কিন্তু এসির ভিতরে বসে বড় বড় কথা বলে তারা কখনোই এটা বুঝবে না, তাই তারা তাদের মতো করে কথা বলবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই
আপনাদের ইউনিয়নে 1 লক্ষ টাকার বাজেট আছে ছাত্রস। এখন এই নাজমুল ভাই 1 লক্ষ টাকার বাজেট সঠিকভাবে বন্টন হয়েছে কিনা, যারা পেয়েছে পাওয়ার যোগ্য কিনা, তারা পাচ্ছে কিনা, সেটা নিয়ে যদি লড়াই করে সে তাকে ভালো বলবেন, না যে আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, অন্যের কাছ থেকে চাঁদাবাজি করে দুর্নীতি করে 1 লক্ষ টাকা আপনাদেরকে বিলিয়ে দিল, তাকে ভালো বলবেন? কাকে ভালো বলবেন আপনারা? যে সুষম বন্টন করার জন্য লড়াই করছে সে ভালো, কারণ দুর্নীতি করছে 10 লাখ, আপনাকে দিছে 1 লাখ, সে ভালো হতেই পারে না। তা আমরা এইটা চাই না, আমরা চাই সুষম বন্টন। বাংলাদেশ জনতৈক্য মনে করে সবার অধিকার সমান। এই বাংলাদেশে একজন কৃষকের যেমন অধিকার আছে, একজন ডক্টরের তেমন অধিকার আছে, একজন এমপির যেমন অধিকার আছে, একজন শ্রমিকের তেমন অধিকার আছে। এটা বাংলাদেশ জনতৈক্য মনে করে। আপনারা জানেন বাংলাদেশে যত রাজনৈতিক দল এসেছে, যত রাজনৈতিক দল পূর্বে এসেছে, যারা ক্ষমতায় আছে, ছিল, দেখবেন তাদের জনসভায় বিশাল আয়োজন, তাদের গাড়ি বহর, হাজার হাজার লোক জনসভায়। তাদের জনসভায় গিয়ে যদি বলা হয় আপনি কোন দলের জনসভায় আসছেন, বলতে পারে না। হাতে ছবি দেখা, হাতে ছবি, কিন্তু বলতে পারছে আপনার নেতার নাম কি, বলতে পারে না। তার মানে কি, তাদেরকে 300-500 টাকা করে দিয়ে নিয়ে আসা হয়েছে। এই সিস্টেমটা যতদিন বাংলাদেশে থাকবে, একজন রাজনৈতিক নেতা যখন একটা উপজেলায় বা জেলায় সবাই যাবে, আলোচনা সভা করতে যাবে, সে যদি ওই নেতার, ওই আঞ্চলিক নেতাকে দিয়ে কোটি টাকা খরচ করা একটা সভা করার জন্য, এবং সে যদি বিশাল গাড়ি বহন নিয়ে, 100-150 গাড়ি বহন নিয়ে কোটি টাকা খরচ করে সবাই যায়, এই টাকা যে খরচটা হয়, যে অপরাজনীতিটা হয়, এই টাকা তো কেউ না কেউ ডোনেশন করে। এই টাকা তো কেউ না কেউ ডোনেশন করে। যে এই টাকাটা ডোনেশন করবে, সেই টাকাটা কোথা থেকে তুলবে? সে যখন এই টাকাটা তুলতে যাইবে, হয় সে ঋণ নিয়ে ঋণখেলাপি হবে, ঋণের টাকা পরিশোধ করবে না, নয়তো বা সে দুর্নীতি করবে, নয়তো বা সে চাঁদাবাজি করবে। এটা করে তার সেই কোটি টাকা কি করবে? কোটি টাকা সে তুলে নিবে। তাহলে এই যে দুর্নীতিবাজ সাথে তৈরি হলো, দুর্নীতিবাজের দোষ না এই যে রাজনীতিবিদের যে রাজনৈতিক যে অপরাজনীতি, সেটা দোষ? এই রাজনীতিবিদদের অপরাজনীতিটাই হলো এই দুর্নীতির কারণ। আপনারা জানেন এসএলএম গ্রুপ ব্যাংক, সালমান এফ রহমান ব্যাংক ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এখন আপনি দেখতেছেন উনি তো ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়ে গেছে, আমার তো ব্যাংকে টাকা নেই। আপনি বলতেছেন এটা, উনি 1000 কোটি টাকা নিয়েছিলেন, আমার তো ব্যাংকে টাকা নেই। কিন্তু ভাই আপনার ব্যাংকে টাকা নাই, আমারও ব্যাংকে টাকা নাই, তারপর আপনার থেকে আমার থেকে এই টাকাটাই উঠানো হয়। কিভাবে উঠানো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। একজন লোক একটা ব্যাংক থেকে 1000 কোটি টাকা নিয়ে সে পালিয়ে গেল। 1000 কোটি টাকা দেশের ঘাটতি, এই ঘাটতি মেটানোর জন্য দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেবে। আপনি যখন আপনার পরিবার চালানোর জন্য, আপনার সংসার পরিচালনা করার জন্য আপনার প্রয়োজন যখন কিনতে যাবেন, তখন কি আপনি বাড়তি দাম দিয়ে কিনতে হবে না আপনাকে? আপনি বাড়তি দাম কেন দিচ্ছেন? এর চোর চুরি করে পালিয়ে গেছে, তার খেসারত কে দিচ্ছে? আপনি দিচ্ছেন। আপনি কিন্তু জানতেও পারতেছেন না যে আমি তার ঋণটা আমি পরিশোধ করি, এটা আপনি জানতেছেন না। এইটা আপনাদেরকে কোনো রাজনৈতিক লিডাররা বুঝাবে না। কোন সমস্যার সমাধান 100% কোনো রাজনীতিবিদ করবে না, কারণ উনি যদি সমস্যার সমাধান 100% করে ফেলে, উনি পলিটিক্স করবে কিনা? কারণ ওর ইনকাম তো পলিটিক্স, ওর পরিবারকে খাওয়ায় পলিটিক্সের টাকা, ওর বাচ্চার স্কুলের খরচ দেয় পলিটিক্সের টাকা। ওই যত রাজনীতিবিদ দেখবেন কোনো কাজ করে না, কোনো কাজ করে না। আমি চাকরি করি প্রাইভেট কোম্পানিতে, সকালবেলা বের হয়ে রাত্র 8টা পর্যন্ত ডিউটি করি। তার ফাঁকে আবার এই ডিউটি করার পরে আমি যে টাকাটা পাই, সেই টাকাটা দিয়ে আমার পরিবার পরিচালনা করি। যে টাকাটা আমার জমানোর কথা, যে ভবিষ্যতের জন্য, যে টাকাটা আমার ভবিষ্যতের জন্য জমানোর কথা, সেই টাকাটা আমি পলিটিক্সের জন্য খরচ করি।
যে এই সময়টুকু আমার রেস্ট করার কথা, যেমন আজকে শুক্রবার দিন, আমার রেস্টে থাকার কথা, আজকে আমি রেস্টে থাকি নাই, এই সময়টা আমি আমার দেশের সাথে খরচ করতে চাই। এবার প্রত্যেকটা রাজনীতিবিদের এমনই হওয়া উচিত, তার একটা নির্দিষ্ট সৎ পথের ইনকাম সোর্স থাকতে হবে, যে ওই টাকার ইনকামের টাকা দিয়ে সে পরিবার চালায় এবং রাজনীতি করে, তাহলে সে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হতে পারবে। সেই লোক যদি ক্ষমতা আসে তাহলে দেশের উন্নয়ন হবে। আর এই যে সিস্টেম চলতেছে, এই সিস্টেম যদি চলতেই থাকে, যদি ইমাম সাহেব দরবেশরাও যদি এই সরকারে আসে, এই দুর্নীতি চাঁদাবাজ বন্ধ হবে না। এক বছর আগে যে ছেলেপুলেদের সাথে আমরা রাস্তায় নেমেছিলাম ফেসিস্টকে সরানোর জন্য, যাদের শরীরে 150 টাকা দামের গেঞ্জি ছিল, পায়ে 50 টাকা দামের স্যান্ডেল ছিল, তারা আজকে কোটিপতি। তাহলে এক বছরের ভিতরে তাদের ভিতরের মানুষত্ব এখন কি হয়ে গেল, তারা আজকে দুর্নীতি চাঁদাবাজের ভিতরে তৈরি হয়ে গেল। তাদেরকে চাঁদাবাজি দুর্নীতি করার ব্যবস্থা আমাদের সিস্টেম করে দিয়েছে। আমাদের সিস্টেমে প্রবলেম, তাই তো চাঁদাবাজ হয়েছে। যদি আমাদের সিস্টেম যদি সঠিক থাকতো, তারা চাঁদাবাজি করতে সাহস পেত না। দেখেন, তারা একটা নতুন দল করছে, সবার নতুন দল করার, রাজনীতি করার অধিকার আছে। তারা নতুন দল করে হোটেল শেরাটনে তাদের মিটিং, ওয়াশিংটনে তাদের মিটিং, তাদের সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় সফর, এক একটা সফরে 200-300 গাড়ির মহড়া, 150 গাড়ির মহড়া, হাজার লোকের উপস্থিতি। সাংবাদিককে জিজ্ঞেস করে, ভাই আপনি কার মিছিলে আছেন, বলতে পারে না, মানে ওই যে টাকা দিয়ে নিয়ে আসছে, ওই টাকা সাপোর্ট দেওয়ার জন্যই এরা চাঁদাবাজ হয়েছে। তাহলে আপনারা কি চান যে এই সিস্টেম পরিবর্তন? কি আপনারা চান? আপনারা কি পরিবর্তন চান এই সিস্টেমের? আমরা এই সিস্টেমের পরিবর্তন চাই। এই সিস্টেমের পরিবর্তন যতদিন না হবে, বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক, যে ইমাম সাহেব ক্ষমতায় আসুক, দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না। আপনারা যে থাকবেন ঢাকায়, এই এক বছরে যে পরিমাণে রাস্তা দখল হয়েছে, যে পরিমাণে মানুষের বাসাবাড়ি দখল হয়েছে, যে পরিমাণে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, বিগত 20 বছরও হয় নাই। যেটা হয়েছে এটা শুধু সিস্টেম পরিবর্তন না হওয়ার কারণে হয়েছে। আপনারা খুলনার এরশাদ শিকদারের পরে আর কোন অপরাধীর কথা এরকম মনে আছে কারো? কোন দুর্নীতিবাজের কথা মনে আছে? কোন রেপিস্টের কথা মনে আছে? কোন চাঁদাবাজের কথা মনে আছে আপনাদের? কেন মনে নেই? তাদের ওইরকম শাস্তি হয় নাই, কোন দুর্নীতিবাজের ওইভাবে শাস্তি হয় নাই, কোন চাঁদাবাজের ওইভাবে শাস্তি হয় নাই, কোন রেপিস্টের শাস্তি ওইভাবে হয় না যেটা মনে রাখার মতো। যদি মনে রাখার মতো শাস্তি হতো, তাহলে নতুন করে আর চাঁদাবাজ দুর্নীতিবাজ তৈরি হতো না। যেই ছেলেপেলেরা বাচ্চা ছেলেপেলেরা কয়েকদিন আগেও ফুটপাতে খেতে বসছে,